নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব প্রতিভা বসুর লেখা একখানি অন্যরকম প্রেমের গল্প। গল্পের নাম দুঃখের তিমিরে। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুনতে থাকুন আজকের গল্প দুঃখের তিমিরে। 3 মাসের মধ্যে 4টে বিয়ে করে মতিলাল হঠাৎ বেশ বড় লোক হয়ে গেল। একেবারে নিষ্কপট খাত রীতিমতো ভরে গেল। শোভানকে মনে হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পাপুণ্য কাকে বলে মতিলাল জানে না। সে জানে বেঁচে থাকতে গেলে ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু জোগাড় করাও কম কঠিন নয়, অন্তত তার পক্ষে তো নিশ্চয়ই। কাশীর কোন গলির কোন বাড়িতে সে জন্মেছিল তা মনে করতে পারে না। তার বাবা যে কে তাও জানে না। মাও স্মৃতিতে ধূসর। বিশ্বনাথের গলি তার একমাত্র আশ্রয়। সেই গলিতে সে ছোটবেলায় হাত পেতে ভিক্ষে করে পেট চালিয়েছে, ঘুমিয়ে থেকেছে মন্দিরের কোনো ঢাকা প্রাঙ্গণে। বড় হতে হতে এর তার খিদমতগিরি। যা পেয়েছে তাতে 4 বেলার পেট ভরেনি। মন্দির প্রাঙ্গণ ছাড়া অন্য কোনো বাসস্থান জোটেনি। মধ্যে মধ্যে মায়ের কথা মনে পড়ে। ধুধু হলেও সেটাই তার একমাত্র সুখ স্মৃতি। একটা ঘর বারান্দা ছিল, উঠোন ছিল। উঠোনে দোপাটি ফুলের বাগান ছিল, আর ছিল তুলসী গাছ। বিছানার ওমে মায়ের বুকের তলায় সে শুয়ে থাকত। মাই যেভাবে হোক চেয়ে চিনতে তাকে খাওয়াতো পড়াতো। আরো একজনকে মনে পড়ে, সে তার দিদিমা। বারান্দার কোণে বসে মালা জপত আর কাঁদত। কেন কাঁদত সে জানে না। তার চেহারাও ঝাপসা ঝাপসা চোখে ভাসে। একদিন ঘুম থেকে উঠে আর তাকে দেখতে পেল না। মা বলল স্বর্গে গেছে। তার শিশু চোখে যে লোকটাকে সে দৈত্য জ্ঞানে ভয় পেত, দিদিমার মৃত্যুর পরে মধ্যে মধ্যেই কোথা থেকে যেন এসে মাকে সব কি বলতো। মা চোখ গরম করে বেরিয়ে যেতে বলতো। সে বেরোতো না, মায়ের হাত ধরে টানাটানি করত। মা একদিন বটি নিয়ে তাড়া করেছিল। ছোট ছোট সব দৃশ্য আটকে আছে ছবিতে। তারপর কবে যেন মা অন্ধকার রাত্রে বেরিয়ে এলো বাড়ি থেকে। এলো এই বিশ্বনাথের গলিতে। মন্দিরের দরজায় মাথা কুটে রক্ত বের করে ফেলল। তারপর কবে একদিন মরে গেল। মতিলাল দেখতে সুন্দর, গায়ের রং এত ফর্সা যে লোকে বলে সাহেবের বাচ্চা। যার বাচ্চাই হোক, সেসব নিয়ে মতিলালের কোনো বিকার নেই। কেমন করে জন্মেছে, কার দ্বারা জন্মেছে সেটা নয়, জন্মেছে যে সেটাই বড় কথা। আর জন্মেছে যখন, তখন আত্মরক্ষাটাও বড় কথা। কিন্তু সেই আত্মরক্ষাটাই সে ভালো করে করতে পারছে না। খাওয়া পড়া থাকা এর কোনোটারই সংস্থান করে উঠতে পারছে না। বুদ্ধি আছে, এর তার দেখে দেখে শুনে শুনে পড়তে শিখেছে। মধ্যে মধ্যে এই দোকানে ওই দোকানে কাজ পায়, ছেড়ে দেয় কয়েকদিন বাদে। মনও লাগে না। লোকগুলোর অপমানকর ব্যবহারও সয় না। এই করে করেই খেয়ে না খেয়ে যত্রতত্র শুয়ে বসে দুঃখে দুঃখে কাটছিল দিন। হঠাৎই একদিন আলাপ হয়ে গেল শোভানের সঙ্গে। পথের ধারের বেঞ্চিতে বসে চা খেতে খেতে আলাপ। শোভান যেন লুফে নিল তাকে। বলল হিমাচল প্রদেশ থেকে এসেছে,
গরম কাপড়ের ব্যবসা করে। সামনে পুজো আসছে, কলকাতা যাবে বিক্রি করতে। মতিলাল চাইলে সে তাকে পার্টনার করে সঙ্গে নিয়ে যেতে পারে। ট্রেন ভাড়া সে দেবে, থাকা খাওয়ার খরচও লাগবে না। এমন একটা সুখকর প্রস্তাবে রাজি হয়ে যেতে 1 সেকেন্ডও লাগে না মতিলালের। দেখতে দেখতে সে শোভানের অনুগত চেলা হয়ে উঠল। আর তারপরেই শোভান তাকে এমন একটা প্রস্তাব দিল, মতিলালের মুখ একেবারে হাঁ হয়ে গেল। সেই হাঁ করা মুখের মধ্যে শোভান 1 মুঠো পেস্তা বাদাম কিশমিশ ছুঁড়ে দিয়ে হাতের মধ্যে 5খানা নোট গুঁজে দিল। মুহূর্তে মতিলাল অন্য জগতের বাসিন্দা হয়ে গেল। বলল, যা বলেছ তা করলে ঠিক ঠিক টাকা দেবে তো? শোভান বলল, নিশ্চয়ই, 10 বার কসম খাচ্ছি। শোভান কথা রেখেছে। ট্রেনে চাপিয়ে তাকে নিয়ে এসেছে কলকাতায়। উঠেছে বড়বাজারের কোনো এক গলির কোনো এক দোতলার ঘরে। এটা নাকি তার যখন তখন এসে ওঠার ভাড়া করে রাখা বাড়ি। খুপড়ি খুপড়ি 2টো আধো অন্ধকার ঘর আছে। এক ঘরের সঙ্গে আর এক ঘরের কোনো যোগ নেই। শোভান তাকে সব কথা ভালো করে বুঝিয়ে দিল। তারপর বলল, বিয়ে আমরাই কথাবার্তা বলে ঠিক করব, তুমি শুধু বর্ষে গিয়ে পিঁড়িতে বসবে। তোমার পদবি কি? মতিলাল হাসতে হাসতে বলল, বাপের ঠিক নেই, তার পদবি একটা কিছু বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, সেই বসানোটার মধ্যেও চিন্তা ভাবনা আছে। যখন যে পদবীর মেয়ে বিয়ে করবে সেই পদবীর সঙ্গে বিয়ে হতে পারে এমন পদবী মিলিয়ে নিতে হবে। তুমি তো বাঙালি, নিশ্চয় সে কথা জানো। প্রথম বিয়েটা হয়েছিল মধ্যম গ্রামে। হিন্দরিদ্র এক পরিবার, অগন্তি ছেলে মেয়ে, যার মধ্যে আবার ভাইঝি এসে জুটেছে। স্বঘরে স্বজাতিতে বিনা টাকা পয়সায় এমন সুন্দর একজন ছেলের সঙ্গে বিয়ে দিতে পেরে ধন্য হয়ে গিয়েছিলেন ভাইঝির কাকাটি। মাথায় সিঁদুর লেপে রাজপুত্রের মতো বরের গলায় মালা দিয়ে মেয়েটিও স্বর্গের সিঁড়িতে পা দিয়েছিল। পরের দিন সকালেই হাওড়া স্টেশন। শ্বশুর বাড়ি যাচ্ছি। ছল ছলে হৃদয়ে উঠে বসল ট্রেনের ফার্স্ট ক্লাস কুপিতে, সঙ্গে শোভান নিচে। ট্রেন ছেড়ে দিল। তারপর কি হলো তা নিয়ে মতিলালের মাথা ব্যথা নেই। স্টেশন থেকে হাত ঝেড়ে সে চলে এলো বড়বাজারের ঘরে। পকেটে আবার 5খানা 100 টাকার নোট, বিবাহের মজুরি। দিন 5 বাদেই ফিরে এলো শোভান। কোথায় চালান দিয়ে এলো মেয়েটাকে কে জানে। কি যেন দুবাই দুবাই করছিল। কাশির বাইরে কোনো ভূগোলই জানা নেই মতিলালের, কাজে সে কান দেয়নি। দ্বিতীয় বিয়েটা হলো বনগাঁয়ে। সবই ওই এক পদ্ধতি, একই রকম নিষ্কাম সাধনা। মতিলাল গলায় মালা দিয়ে সুন্দর চেহারা নিয়ে বিয়ে করতে যায়, সঙ্গে কাকা জ্যাঠাও যায়। কন্যাপক্ষের দুস্থ আত্মীয় বাড়তি বিপদের হাত থেকে নিস্তার পেয়ে ভাবে, যাক, মেয়েটার কপাল ভালো, একটা ভালো গতিই হলো। কোনো খোঁজ খবর নেবার প্রয়োজন বোধ করে না। এদিকে কাকে বিয়ে করছে তা কিও দেখে না মতিলাল। আগাম টাকা নিয়ে বিয়ে করে, আবার টাকার স্বপ্ন দেখে। এর মধ্যেই 300-500 জমে গেছে। এখন তার বরের যোগ্য ধুতি, ওড়নি, পাঞ্জাবি সবই হয়েছে। চুলও ছাঁটিয়ে এনেছে সেলুন থেকে। তৃতীয় বিয়েটা হলো বারাসতে, চতুর্থটা কলকাতায় মেলেঘাটাতে। শোভানের সঙ্গে অনেক দালাল আছে, নানা জায়গায় ঘুরে বেড়ায় তারা। মেয়ে শিকারী তাদের ব্যবসা। গরম কাপড়টা ভরং, ঝোপ বুঝে কোপ মারে। শোভানের লোকেরা বোঝায় তাদের একমাত্র দাবি শুধু সুন্দর মেয়ে। এমনকি সুন্দর বউ পেলে কন্যাপক্ষ যদি খুব গরিব হয় তাহলে তারাই তাদের বিয়ে চুকিয়ে দেবার মতো কিছু টাকা দিতে রাজি। পাত্রের হয়ে কথা বলতে আসে পাত্রের ভাড়া করা জ্যাঠা, কাকা, বড়দা, বাবা ইত্যাদি ব্যক্তিরা। নিয়ম মতো বিয়ের পরদিনই বর তার নববধূকে নিয়ে নিজের বাড়ি দূর প্রবাসে চলে যায়। স্টেশনে এসে মেয়েটিকে নিয়ে মতিলাল উঠে আসে নির্দিষ্ট কামরায়, ঠিকমতো বসিয়ে দিয়ে হাসছি বলে নেমে যায়।
তারপর কি হয় সে জানে না, কিন্তু শেষ মেয়েটাকে নিয়ে পড়ল মুশকিলে। সকালবেলা স্টেশনে নিয়ে যাবার জন্য তার দাদার আসার কথা ছিল, অর্থাৎ শোভানের। সে আসেনি। মেলা হয়ে গেল, মোট ঘাট বেঁধে বসে আছে দাদার আশায়। দেখা নেই। মোট ঘাটের মধ্যে একটা নতুন বিছানা আর একটা টিনের তরঙ্গ। দাদা না এসে পৌঁছানোতে মতিলাল হঠাৎ একটা বুদ্ধি বার করে বলে, বলতে ভুলে গেছি, দাদা সোজা স্টেশনে চলে যাবে বলে দিয়েছে আমাকে। অমনি ট্যাক্সি ডেকে রওনা করিয়ে দিল সবাই। মতিলাল সেই ট্যাক্সিতে প্রথমে বড় বাজারে এলো। ঢুকে দেখলো ঘর তালা বন্ধ। শুনলো কাল রাত্রে এখানে পুলিশ এসেছিল। বোঝা গেল ব্যাপারটা। শোভান পালিয়েছে দলবল নিয়ে। মেয়ে চালানকারীদের ধরবার জন্য যে পুলিশ সর্বদাই সতর্ক, কাজকর্ম যে খুব সাবধান মতো করতে হয়, এটা জানতো মতিলাল। ভয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, চলে এলো স্টেশনে। আস্তে আস্তে গভীরভাবে ভাবতে লাগলো, এটাকে নিয়ে এখন সে কি করে। এলে পালিয়েই যায়, অথবা নিয়ে কাশি চলে। এর আগে 3টে বিয়ে করে তার এই বোধ হয়েছে যে বিয়ের নাম করে মেয়েটাকে এনে দেয় সে, কিন্তু সে পায় 500 টাকা। ফারুক যে তার কত গুণ বেশি পায় তার ঠিক নেই। অঙ্কটা না জানলেও জানে শোভানের চাবি আটকানো পোর্টফোলিও টাকায় টাকায় ঠাসা। তার সেই বউটাকে নিয়ে ট্রেনে চাপিয়ে সে কোথায় যায় কে জানে। ফিরে আসে হাসিতে গদগদ হয়ে। বিয়েই যদি সে করতে পারলো, তবে চালানটাই বা সে নিজে স্বাধীনভাবে কেন দেবে না? একটা মেয়ে চালান দিয়ে সে নিজেই চিরকালের মতো বড়লোক হয়ে যাবে। তারপর আর এইসব বিপদের কাজ না করলেই হয়। কাশিতে একটা মুদির দোকান দেবে। হাওড়ায় এসে বউকে দাঁড় করিয়ে টিকিট কাটতে গেল। দেখা গেল এখানে দালাল আছে, তাকে ভালো মতো ঘুষ দিলে সব ট্রেনের টিকিটই সে দিতে পারে। একটা লোককে ঘুষ দিয়ে 2টো টিকিট কিনে দৌড়ে উঠে বসলো। কিন্তু কাশিতে পৌঁছে বাসস্থানের সমস্যা। তার তো নিজস্ব কোনো বাসস্থান নেই। ইদানিং কাশিতে শোভানের সঙ্গে তার ঘরে থাকছিল, কদিন পরেই তো কলকাতায় চলে গেল। তবে কি একটা সস্তা হোটেলে উঠবে? মেয়েটাকে নিয়েই তো যত যন্ত্রণা। এটার একটা ব্যবস্থা না করা পর্যন্ত বাস্তবিকই শান্তি নেই। না, হোটেলে ওঠা যাবে না। কি আবার কোথায় কি দেখে কি লাগিয়ে দেবে গিয়ে টিকটিকিগুলোর কানে। ভয় পাচ্ছে মতিলাল। নইলে এটাকে ধর্মশালাতেও রাখা যেত, কিন্তু যেরকম সতীসাধ্যী ভাব নিয়ে বসে আছে, কে জানে কার কাছে কি বলে ফ্যাসাদে ফেলবে। রাখতে হবে একা, নির্জনে। এসব কথা ট্রেনে বসেও ভেবেছিল মতিলাল। ট্রেনের দোলানিতে গভীরভাবে নিদ্রাচ্ছন্ন হতে হতেও ভেবেছে। স্টেশনে নেমেও ভাবল। ভাবতে ভাবতেই টাঙ্গাতে উঠে বসলো। টাঙ্গাতে বসেই তাঁতিপাড়ার কাছে যে নির্জন নির্জন 2-1টা খোলার ঘর আছে, সেই ঘরগুলোর কথা মনে পড়ে গেল। ভাগ্য ভালো, খালি ঘর পাওয়া গেল সেখানে। এতক্ষণে তাকালো সে তার মেয়েকি বউয়ের দিকে। আজ বিয়ের 3য় সকাল। এই প্রথম সে কথা বলল। জিজ্ঞেস করলো, তোমার নাম যেন কি? ভুলে গেছি। কনক। আচ্ছা শোনো, আপাতত এই ঘরে তুমি থাকো, আমি কিছু খাবার কিনে নিয়ে আসি। কনক কিছু বলল না। কনক বুদ্ধিমতী মেয়ে, লেখাপড়া জানে। পরের বাড়ি আশ্রিত থেকে অনেক ঘা খেয়ে জগৎটাকে চিনেছে। দিবা রাত্র অনাদর, অবহেলা, তুচ্ছতাচ্ছিলের সঙ্গে তার সম্যক পরিচয় আছে। বিয়ে ঠিক হওয়াতে কোনো আশা বা আনন্দের অনুভূতি তার হয়নি। যা হয়েছিল সেটা একটা নরক থেকে বেরুবার উগ্র আকাঙ্ক্ষা। বুঝতে পারল এটাও আর একটা নরকেরই নামান্তর। মতিলাল দেখতে যতই সুন্দর হোক, সে যে ঠিক 5 জন মানুষের মতো আর একজন নয়, সেটা বিয়ের রাতেই টের পেয়েছে। নির্জন ঘরে নতুন বর একটা কথা বলেনি তার সঙ্গে।
এবং সেটা যে লজ্জা নয় তাও অনুভব করেছে। লোকটা তাকায়নি তার দিকে। তার অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীনতা ছাড়া আর কিছুই ছিল না তার ব্যবহারে। উপরন্তু আরো একটা কথা সে শুয়ে পড়তে পড়তে বলেছিল, উফ, বিয়ে করতে করতে মরে গেলাম শালা। বলেছিল অস্ফুটে, কিন্তু ঠিক কানে গিয়ে বিঁধেছিল কনকের। তারপর সকালবেলাকার অবস্থা। দাদার আসার কথা, দাদা এলো না। তারপরে চালাকি করে বলল দাদা সোজা স্টেশনে যাবে বলে ট্যাক্সি করে নিজে কিন্তু স্টেশনে এলো না, এলো বড়বাজারের এক গলিতে। যদিও তাকে ট্যাক্সিতে বসিয়ে রেখেছিল, কিন্তু যখন ফিরে এলো মুখে একটা ভয়ের ছাপ নিয়ে এলো। সঙ্গে সঙ্গে যে লোকটা বেরিয়ে আসছিল তাকে প্রায় কানে কানে জিজ্ঞেস করলো, বলতে পারেন ঠিক কখন পুলিশ এসেছিল? লোকটা ভুরু কুঁচকে বলল, তা মধ্যরাত্রি তো হবেই, কিন্তু ওরা কেউ ঘরে ছিল না। অমনি দৌড়ে ট্যাক্সিতে উঠে ঠাস করে বন্ধ করে দিল দরজা, কাঁচ তুলে দিল। একটা চকিত ভাব নিয়ে বসে রইল। স্টেশনে এসেও সেই ভাব তার কাটেনি। ভালো করে সব লক্ষ্য করেছিল কনক। ট্রেনে উঠেও যতবার স্টেশন আসে ততবার কেবল বাথরুমে গিয়ে ঢোকে। তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, একসঙ্গে যে যাচ্ছে এমন ভাবও দেখাচ্ছিল না। একটু স্বস্তির ভাব হলো কাশী স্টেশনে এসে, তাও চিন্তার ভাব মুছে যায়নি মুখ থেকে। বিয়ের সময় বলেছিল তাদের বাড়ি এলাহাবাদে, এলো কাশী। নববিবাহিত স্বামীটির এসব আচরণে কনকের মনে কোনো বেদনার উদ্রেক হয়নি। যা হয়েছে তার নাম আতঙ্ক, উদ্বেগ। এত সব ভেবে ভেবেও নিরুপায় কনক বুড়ি পাড়িউলির কাছ থেকে একটা ঝাঁটা চেয়ে নিয়ে নোংরা ঘরটা ঝাঁট দিয়ে ফেলল। অনেকদিন ধরে পড়ে থাকা ঘরটা ভাড়া দিতে পেরে বুড়ি খুশি মনেই সাহায্য করতে উৎসুক হয়ে বলল, নতুন ঘর বসত করতে এসেছো, জিনিসপত্র যতক্ষণ না কিনে আনছো আমি দেব, উনানও দেব, গুলভি দেব, পয়সা দিলে চাল ডালও এনে দেব, তুমি কিছু ভেবো না। কনক ভাবলো না। জীবন তার যেভাবে যে খাতে বয়ে চলেছে সেখানে ভাবনা চিন্তার স্থান নেই। আছে কিভাবে রক্ষা পাওয়া যায় তার চেষ্টা। মা বাবা ভাই বোন কেউ নেই, কিন্তু ছিল যাদের আশ্রয় থেকে মতিলাল বিয়ে করে এনেছে তাকে, যাদের সে পিসিমা পিসেমশাই বলে সম্বোধন করত। এই পরিবারটির সঙ্গে তার মা বাবা দাঙ্গার ভয় তাকে আগেই পাঠিয়ে দিয়েছিল কলকাতা। কথা ছিল একটু গুছিয়ে নিয়ে তারা পরে আসবে। আর আসেনি, আসতে পারেনি, পারতেনও না কোনোদিন। দাঙ্গার আগুনে তারা পুড়ে মরেছে। ঘরের ভিতরে আসবাবের মধ্যে একটি দড়ির খাটিয়া ছিল, একটা ছেঁড়া চারপাই ছিল, কোনে একটা কলসি ছিল। ঘর পরিষ্কার করে খাটিয়া ঝেড়ে বিছানা করলো। আঙিনায় টিউবওয়েল থেকে এক কলসি জল নিয়ে এলো। বুড়ির কাছ থেকে গ্লাস চেয়ে নিল একটা। তারপর হাত মুখ ধুয়ে কাপড় বদলে জল খেয়ে মেঝেতে বিছানা জড়ানো শতরঞ্চিটা পেতে দেওয়ালে হেলান দিয়ে বসে রইল চুপচাপ। তার বয়স 21, দেখতে সুন্দর, ভঙ্গি বিষণ্ণ। ঘন্টা দুয়েক বাদে ফিরে এলো মতিলাল। অনেক ঘুরেছে, কুঞ্জগুলিতে গিয়ে শোভানের খোঁজ করেছে। চেনা লোকেরা এমন ভাব দেখিয়েছে যেন শোভানের নামই কোনোদিন শোনেনি। অন্য দু এক জায়গায় গিয়েও এরোর তার সঙ্গে দেখা করে কথা প্রসঙ্গে বুদ্ধি করে বলেছে, এই তো কলকাতা থেকে এলাম, যা মেয়ে পাচারের হিড়িক চলেছে সেখানে, বাবা এসব কোথায় চালান দেয় বলো দেখি, কাদের সঙ্গে যোগসাজস করে। দেখা গেছে তারা একান্ত অজ্ঞ, ভয় ভয় বেরিয়ে এসেছে সেখান থেকে। তারপর দোকানে বসে নিজে চর্বচস্য লেচ্ছ পেয়েও খেয়ে মেয়েটার জন্য কচুরি আর আলুর দম কিনে এখানে ফিরেছে। এসে দেখে সব ফিটফাট, ঘর পরিষ্কার, বিছানা পাতা,
এ দেখছি ঘর সংসার পেতে বসেছে। রাগও হলো, আরামও হলো। নাও, খেয়ে নাও বলে মতিলাল গা এলিয়ে দিল বিছানায়। ক্লান্তি তো বড় কম হয়নি। কনক খাবার নিয়ে দুভাগে ভাগ করে একটা শাল পাতা মতিলালের দিকে এগিয়ে দিল। মতিলাল ঢেকুর তুলে বলল, আমি খেয়ে এসেছি, ওটা তোমার। এই বলে পা নাচাতে নাচাতে ভাবতে লাগলো, এরপরে সে কোথায় গিয়ে খোঁজ নেবে। তারপরেই তড়া করে উঠে বসলো, তখনই বেরিয়ে গেল। কনক নিঃশ্বাস ফেলে আবার বসে রইল চুপচাপ। একসময় ঘুমিয়েও পড়ল। উদ্বেগের ঘুম ভাঙতেও দেরি হলো না। তাকিয়ে দেখলো দরজার বাইরে অন্য দুজন লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে মতিলাল। তাকে জেগে উঠতে দেখে অন্য লোক দুজন চলে গেল। মতিলাল ঘরে এসে বসল। এই যে তোমার খাবার। ঘড়ি নেই, তবু বেলার দিকে তাকিয়ে বুঝলো 2:30-3টের কম হবে না। আবারও সে খাবার দুভাগে ভাগ করছিল। মতিলাল বলল, খেয়ে এসেছি। এইভাবে কেটে গেল 10 দিন। 11 দিনের দিন হাসি ফুটল মতিলালের মুখে। সন্ধান সে পেয়েছে। বড় লোক হতে আর দেরি নেই। আর সে গরিব থাকতে একদিনও নারাজ। মাত্র কদিনের মধ্যে শোভান তাকে নিরাপদ আশ্রয়ে রেখে, খেতে দিয়ে, শুতে দিয়ে, হাতে টাকা গুঁজে দিয়ে দুঃখের অভ্যাস নষ্ট করে দিয়েছে। টাকার জন্য সব করা যায়, এই বুদ্ধি বলবৎ করেছে। পথে পথে ভিখিরির মতো বড় হয়ে উঠলেও সে কখনো চুরি করেনি, মিথ্যা কথা বলেনি, রাস্তার অন্য ছেলেদের মতো হাত সাফাই করেনি, মেয়েদের পিছনে ছোটেনি। মায়া, মমতা, ভদ্রতা সবই ছিল হৃদয়ে। ওই জন্য বলে সকলেই তাকে ভালোবাসত। কিন্তু এই মুহূর্তে সে অন্য মানুষ। তার সমস্ত স্বাভাবিক ভালো বৃত্তি, বাসনা, কামনা, আকাঙ্ক্ষা সব একাগ্র হয়েছে অর্থ সংগ্রহের সাধনায়। নেশায় পেয়েছে তাকে। এজন্য খাটতেও হয়েছে অনেক। দালানকারী দালালদের খুঁজে বার করতে প্রাণ বেরিয়ে গেছে। যাকে এখন সবই সফল। মনে আর ফুর্তি ধরছিল না। ওই খোলার ঘরেই মুড়ির সাহায্যে কনক তার অস্থায়ী সংসার গুছিয়ে নিয়েছে। কেনা হয়েছে চাল, ডাল, তেল, নুন, রান্না হচ্ছে উনুনে। সেই পাতা, সংসারের পাতা বিছানায় শুয়ে মতিলাল যখন মনের সুখে একখানা গান ভাজছিল, কনক তখন আস্তে আস্তে এসে মাথার কাছে দাঁড়ালো, যা সে কখনোই করে না। মতিলালও যেমন তার অস্তিত্বকে অবিশ্রান্ত ভুলে থাকে, সেও মতিলালের অস্তিত্ব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না। মাথা সে অন্যদিকে ঘামায়। বলল, শুনুন, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। কথা? হ্যাঁ, কথা? কি কথা? হকচকিয়ে উঠে বসলো মতিলাল। আজ তো তারই কথা ছিল ওর সঙ্গে। কাল তার মতিলালের নিজের বাড়ি এলাহাবাদে যাবে, এই কথা ভেবেছিল। এই বলে একসঙ্গে বেরিয়ে গিয়ে একটা মোটরে উঠে বসবে। তারপরেই মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে যারা নেবার নিয়ে যাবে। মতিলাল নেমে আসবে। হঠাৎ এর আবার কি কথা বলবার থাকলো। কনক বলল, আপনি যে নিজের অথবা অন্যের কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাকে বিয়ে করে এনেছেন, আমি তা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, যেসব আত্মীয় পরিজনদের নিয়ে গিয়ে আমার আশ্রয়দাতাদের বিশ্বাস উৎপাদন করেছেন, তারা যেসব বানানো আত্মীয়, তাও আমি বুঝেছি। আপনি কি আমি জানি না, কোনো পরিচয়ই আমার জানা নেই। শুধু এইটাই জানি, ধর্ম তো আপনি আমার স্বামী। স্বামী? এবং আমি আপনার স্ত্রী। আমার স্ত্রী? এবং আপনার চেহারা দেখে অনুমান হয় কোনো সম্ভ্রান্ত ঘরেরই ছেলে আপনি। আমি সম্ভ্রান্ত? মতিলাল হাসবে না কাঁদবে? কিন্তু কোনো অসম্ভ্রান্ত কাজে লিপ্ত হয়ে কোনো মারাত্মক সর্বনাশের পথ বেছে নিয়েছেন।
কনক কথা শেষ করল। মতিলাল থমকে রইল। অনেকক্ষণ তাকিয়ে রইল অচেনা মেয়েটির দিকে। ভালো করে এই প্রথম দেখল সে। অনেকক্ষণ পরে বলল, শোনো, আমি তোমার স্বামী নই। স্বামী হলে আমি তোমাকে রক্ষা করতাম। তুমিও আমার স্ত্রী নও। স্ত্রী হলে আমরা এক বিছানায় শুতাম। কনক বলল, আপনার মনের দিক থেকে আপনি আমাকে কি ভেবে বিয়ে করেছিলেন সেটা আমি জানি না। আমি সবকিছুই সত্য ভেবে মন্ত্র পড়েছি। সুতরাং আমার দিক থেকে কোনো ছলনা নেই। ভদ্র শিক্ষিত মেয়েটির দিকে সশ্রদ্ধ দৃষ্টিতে আবার খানিকক্ষণ তাকিয়ে থেকে মতিলাল বলল, আমার চেহারা আমার পরিচয় নয়। আমি সত্যি কোনো সম্ভ্রান্ত লোক নই। ছেলেবেলা থেকে এই কাশির পথে পথেই বড় হয়েছি। পথই আমার একমাত্র আশ্রয় ছিল। আমার মাকে, দিদিমাকে শুধু মনে পড়লেও বাবাকে তা আমি জানি না। বিয়ের সময় বাবার নাম বলেছিলেন সাধন চক্রবর্তী। বানানো নাম। আসল নাম কি জানি না। আপনার সত্যিকারের পদবী কি জানি না। মাকে জিজ্ঞেস করেননি? মা মারা যাবার সময় আমি ততটা বড় হইনি। তাহলে সবই মিথ্যে? সব। চুপ করে রইল কনক। মতিলাল নিজের পরিচয় নিয়ে সহসা জীবনে এই প্রথম যেন একটু লজ্জিত হয়ে বলল, ঘৃণা হচ্ছে? না, ঘৃণা হবে কেন? এখন আর নিশ্চয়ই স্বামী বলে ভাবতে ইচ্ছে করছে না? তা কেন? মতিলাল সোজা হয়ে বসে বলল, আমার চাইতে তুমি অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ভদ্রলোক। আমি যাদের দিদিমণি ভেবে কোনো কাজ করে দিতে পারলে নিজেকে ধন্য বলে মনে করতাম, বুঝতে পারছি তুমি তাদেরই মতো একজন। এতদিন আমি তোমাকে লক্ষ্য করিনি, নিজের চিন্তাতেই অস্থির ছিলাম। কিন্তু আজ। কনক বাধা দিয়ে বলল, কি আপনার চিন্তা? আমি যখন আপনার স্ত্রী, আমি কি সেটা শুনতে পারি না? স্ত্রী? এখনো বলছো স্ত্রী? একটা পথের ভিখিরি, যার পিতৃ পরিচয় নেই, পদবী নেই, সংসারে, বিশ্ব সংসারে আপন বলতে কেউ নেই। আমারও তো নেই। কিন্তু তোমার ছিল। আমি শুনেছি পূর্ব বাংলার লোক তোমরা। তোমার বাবা একজন নামকরা ডাক্তার ছিলেন। কার কাছে শুনেছেন? যারা খবর আনে, বিয়ে ঠিক করে, সে সব খবরই দিয়েছিল অন্যদের কাছে। আমি খাচ্ছিলাম, কানে গেল কথাগুলো। বিয়ে করেছিলেন আপনি? আপনার নিজে শোনার আগ্রহ ছিল না? কেন? হঠাৎ সচকিত হয়ে বলে উঠল, সেসব কথা থাক, আমরা কাল এলাহাবাদ যাব। এলাহাবাদে কেন? সেখানেই তো আমার বাড়ি। এই যে বললেন কাশীর পথে আপনি বড় হয়েছেন, আবার এলাহাবাদে গেলেন কখন? নিঃশ্বাস নিয়ে মতিলাল বলল, তুমি বসো না। নিজে সরে বসে জায়গা করে দিল খাটিয়াতে। কনক বসল, কিন্তু সেখানে নয়, মেঝেতে চারপাইয়ের উপর। মতিলাল হেসে বলল, আমার না হয় ছলনা আছে, তোমার তো বললে নেই। তবে স্বামীর বিছানায় বসতে এত আপত্তি কেন? আপত্তি নয়, অপমান। অপমান? কান লাল হলো মতিলালের। জানতাম সব শুনলে তাই হবে। কনক বলল, আজ প্রায় 2 সপ্তাহ হলো আমাদের বিয়ে হয়েছে। অপমান ছাড়া আর কি পেয়েছি আমি আপনার কাছে? আমি তোমাকে অপমান করেছি? আমি কি ভুলেও কখনো হাত দিয়েছি তোমার গায়ে? কখনো না। সেইখানেই আপনার জয়। আসল মানুষ আপনি সেইখানেই। আপনার মনুষ্যত্বকে আমি শ্রদ্ধা করি,
এবং স্ত্রী হিসেবে আমার আসল অপমানও সেখানে। কোনো, তুমি আমাকে কিসব বলছো? আমার সব গুলিয়ে যাচ্ছে। বিশ্বাস করতে ইচ্ছে করছে আমি কুকুর বেড়ালের মতো শুধুই একটা পথের মানুষ নই, মনুষ্যত্ব আছে কিছু। পিতৃ পরিচয় না থাকলেও অস্পৃশ্য নই। চুপ করে থেকে কনক বলল, স্ত্রী হিসাবে অপমানিত হলেও আপনার নির্লোভ সততা দিয়ে যে এতদিন আপনি একজন মেয়েকে রক্ষা করেছেন, আমি তাতে কৃতজ্ঞ। তা নইলে অনেক আগেই পালিয়ে যেতাম। পালিয়ে যেতে? কোথায়? যেখানেই হোক। সেই বিপদ নিশ্চয়ই এই বিপদের চেয়ে বেশি হতো না। এখানে তোমার কি বিপদ? জানি না। তবে সেই না জানা ভয় আরো ভয়ঙ্কর। যাকে আমি আজ আপনার কাছে বিদায় চাইতে এত কথা বললাম। বিদায়? কোথায় যাবে? একটা কাজ ঠিক করেছি বুড়িমার সঙ্গে গিয়ে। খাওয়া থাকা সামান্য মাইনের বিনিময় একজনের বাড়িতে। বুড়িমা মানে বাড়িহুলি? সে তোমাকে কি কাজ দিল? আয়ার কাজ। মতিলাল চুপ করে থেকে অভিমান আহত স্বরে বলল, এখানে থাকতে তোমার ভালো লাগছে না? না, এখানে আমার কে আছে? আমি নেই? থাকলে আমি স্বর্গেও যেতাম না। বলে কেমন একরকম করে যে তাকালো কনক। সেই চোখে চোখ রেখে মতিলালের ঘুমন্ত যৌবন তোলপাড় করে জেগে উঠল। দুহাত বাড়িয়ে বলল, এসো দেখি আছি কি নেই। কনক মাথা নিচু করে তেমনি বসে রইল। মতিলাল তাকে বুকে করে বাচ্চা মেয়ের মতো তুলে নিয়ে এলো বিছানায়। দুর্বার ভালোবাসার আবেগে ভেসে যেতে যেতে বলল, স্বর্গ? স্বর্গ কোথায়? এই তো স্বর্গ। কনক, তুমি আমার হারানো মা, হারানো বাবা, হারানো পরিচয়, আমার সর্বস্ব। তুমি তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। দুঃখী কনক চোখের জলে ভেসে গেল। সেই ভেসে যাওয়া মুখে বুকে দুঃখী মতিলালের চুম্বন বৃষ্টি ঈশ্বরের হাত হয়ে নেমে এলো।